যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। আমাদের দায়বদ্ধতা দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। সেই দায়বদ্ধতা থেকেই গণমানুষের কথা বলতে আমাদের আয়োজন আমজন। পুরো সময় আপনাদের সাথে আছি সৌমিত্র সুখ। ফেব্রুয়ারি মাস শুরু হলো, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করতে চাই আজকে অনুষ্ঠান। শুরুতে আলোচনায় আনতে চাই ৬ সংসদীয় আসনে উপনির্বাচন প্রসঙ্গ। আমাদের সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ রয়েছেন। জনাব হারুনুর রশিদ, ৬ আসন নির্বাচন হলো, এর মধ্যে আপনার ছেড়ে দেওয়া আসনও একটি। তো আপনারা নির্বাচনে অংশ নেন না, সাধারণ মানুষকে নির্বাচনে অংশ না নিতে আহ্বান জানিয়েছেন, ভোট বর্জন করার বা ভোটদান থেকে বিরত থাকার আহ্বান নেতাকর্মীদের প্রতি নির্দেশনাও ছিল কোথাও কোথাও। তারপরে তো নির্বাচন হলো, ফলে সাধারণ মানুষ আপনাদের কথায় সাড়া দিল কি? ধন্যবাদ সৌমিত্র, আজকের এই আমজনতা অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করার এবং অন্যান্য আলোচকবৃন্দ। যমুনা টেলিভিশনের মাধ্যমে আজকে যে বিষয়টি আমি স্পষ্টভাবে বলতে চাই যে একটি গুরুত্বহীন, কম গুরুত্বপূর্ণ এই নির্বাচনে দুটো মেসেজ। প্রথম মেসেজটি হচ্ছে যে এই নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ করে নাই, বিরোধী দল বর্জন বা বিরোধী দল প্রত্যাহত করারও কোনো ঘোষণা নাই, যার ফলশ্রুতিতে কিন্তু নির্বাচনে ভোটারের উপস্থিতি একেবারেই নগণ্য। এটি প্রমাণ হচ্ছে যে বিরোধী দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে ভোট কেন্দ্রগুলো আগামী দিনে ফাঁকা পড়ে থাকবে। ২ নম্বর মেসেজটি হচ্ছে যে এই নির্বাচনে স্বতন্ত্র কিছু প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এটা আসন ভাগাভাগি নির্বাচন হয়েছে। এখানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ 4টা আসন নিয়েছে, আর 2টো আসন ছাড় দিয়েছিল, একটা জাসদকে, একটা ওয়ার্কার্স পার্টিকে। সেইখানে ওয়ার্কার্স পার্টিটির জায়গায় লাঙ্গলকে বিজয় করা হয়েছে, আর এখানে জাসদ যেটা বগুড়া 4-এ ছিল সেটা জাসদকে বিজয় করা হয়েছে। এখানে আর দ্বিতীয় মেসেজটি হচ্ছে যে এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা এই নির্বাচনের গ্রহণযোগ্যতা। হারুন রশিদ, 4টি আসন আওয়ামী লীগ ভাগ করে নিয়েছে বলছেন, একটিতে তো স্বতন্ত্র প্রার্থী বিএনপির পদত্যাগী সংসদ সদস্য, তাকে তো আওয়ামী লীগ গাড়ে নিয়েছে। জনাব আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যে আসনটি সাত্তার সাহেব, তাকে তো আপনার আওয়ামী লীগ, আমাদের আহমদ সাহেব তার নির্বাচনী প্রচারণায় গিয়েছে এবং সেখানে আওয়ামী লীগের প্রার্থী প্রত্যাহার করে নিয়ে তাকে নিয়েই তো তারা ক্যাম্পেইন চালিয়েছে সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মীরা। এটার কারণে 3টা নৌকা, আর ওটা আওয়ামী লীগের আপনার নতুন মডেল। আর আপনার দুটো, একটা বললাম যে জাসদকে দিয়েছিল ওয়ার্কার্স পার্টিকে, ওয়ার্কার্স পার্টির জায়গায় হচ্ছে লাঙ্গল। আর দ্বিতীয় মেসেজটি আমি আপনাকে বললাম যে এই নির্বাচনেও আপনি দেখবেন চাঁপাইনবাবগঞ্জ 2, চাঁপাইনবাবগঞ্জ 3, বগুড়া 4, বগুড়া 6 এই আসনগুলো, ইভেন এবং আপনার ব্রাহ্মণবাড়িয়াতেও যে স্বতন্ত্র প্রার্থী যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তাদের প্রত্যেকের অভিযোগ যে নির্বাচন যে গ্রহণযোগ্য, সুষ্ঠু, শান্তিপূর্ণ এটি একেবারেই নাই। আমি মনে করি যে এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের একটা ব্যাখ্যা দেওয়া উচিত, আর না হলে তাদের বিবেক এবং তাদের যে মনুষ্যত্ববোধ রয়েছে সেই জায়গা থেকে নির্বাচন কমিশনের বিদায় হয়ে যাওয়া উচিত, যে একটি উপনির্বাচনও এই সরকারের অধীনে তারা গ্রহণযোগ্য, সুষ্ঠু, শান্তিপূর্ণ করতে পারে না। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে সংযুক্ত হয়েছি, আমার নির্বাচনী এলাকা আজকে হয়েছে নির্বাচন, এবং এখানে সহিংসতা কল্পনাও করা যায় না। কেন্দ্র দখল থেকে শুরু করে আপনার ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে না দেওয়া, স্বতন্ত্র প্রার্থীকে যদি নৌকার মোকাবেলা করার মতো সাহস না থাকে তাহলে জাতীয় নির্বাচনে তারা কিভাবে মোকাবেলা করবে? এই যে একটা ভয়ানক সংকটের মধ্যে আওয়ামী লীগ পড়ে গেছে, এবং আওয়ামী লীগ এখন সম্পূর্ণ প্রশাসন, আইন প্রক্রিয়া সংস্থার উপর ভর দিয়ে তারা চলছে। জনগণের সাথে তাদের সম্পৃক্ততা, জনগণের সাথে তাদের ন্যূনতম আমি বলবো যে গ্রহণযোগ্যতা নাই। জনগণের সঙ্গে সম্পৃক্ততা নেই বলছেন, আবার আপনি যেমন করে বলছেন যে আপনারা বর্জনও করেননি, প্রতিহত করার ঘোষণাও দেননি, কিন্তু গণমাধ্যমের খবর এমনকি যেমন ব্রাহ্মণবাড়িয়াতে আপনাদের একজন পদত্যাগ করা সংসদ সদস্যকে দেখেছি, তিনি সাধারণ মানুষকে এই ভোটে অংশগ্রহণ করার জন্য বা ভোট না দিতে একরকম আহ্বান জানিয়েছেন, কিন্তু তারপরেও 15-25% ভোট পড়েছে। এমনিতে উপনির্বাচনে সাধারণ মানুষের আগ্রহ কম থাকে, সেটি ধারাবাহিকভাবে এমনি নিম্নগামী অন্তত মানুষের ভোট দানের অংশগ্রহণের ক্ষেত্রটি, তারপরও 25% ভোট যদি পড়ে। আমার জানা নাই যে আপনার নির্বাচনে প্রতিহত করা বা নির্বাচন বর্জন, আমরা প্রার্থী তো দিইনি, আমাদের তো কোনো প্রার্থী নাই। ভোট দিতে যেতে তো না করেছেন সাধারণ মানুষকে, ব্রাহ্মণবাড়িয়া আসনে নেতাকর্মীদেরও না করেছেন। যেখানে আমাদের ব্রাহ্মণবাড়িয়া আসনে যেহেতু সাত্তার সাহেব ওখানে দলের সাথে বিশ্বাসঘাতকতা করে আপনার ওখানে প্রার্থী হয়েছে, যে কারণে ওইখানকার দলের প্রতি নির্দেশনা ছিল যে বিএনপিকে যেন না, সাত্তার সাহেবকে যেন কেউ ভোট কেন্দ্রে না যায়। আমি যেটা আপনাকে প্রথম মেসেজটা বললাম, আমরা কি বলেছি না বলেছি বড় কথা নয়, আমাদের মাঠে কোনো পদচারণা ছিল না, কিন্তু এখানে স্পষ্ট যে বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ না করলে ভোটারদের উপস্থিতি হবে না। ভোটাররা নির্বাচনের প্রতি কোনো আগ্রহ, কোনো উৎসাহ নাই।
আর দ্বিতীয় যেটা আমি আবারও বলছি যে এই নির্বাচনে সামান্য স্বতন্ত্র প্রার্থীদেরকে মোকাবেলা করার মতো সাহস আওয়ামী লীগের নাই। এইরকম একটা অগ্রহণযোগ্য অবস্থায় আজকে আওয়ামী লীগ চলে গেছে। সুতরাং বিরোধী দল যে দাবি করছে যে নির্বাচনকালীন সময়ে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা নির্বাচনকালীন সরকার, এটির যথার্থতা, এটির প্রয়োজনীয়তা এই উপনির্বাচন দিয়ে আরো স্পষ্ট হয়েছে, আরো প্রতীয়মান হয়েছে এবং এর যৌক্তিকতা আরো গ্রহণযোগ্যতা পেয়েছে। আচ্ছা, আহমদ হোসেনের কাছে যাই। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন আমাদের সঙ্গে রয়েছেন। জনাব আহমদ হোসেন, এই উপনির্বাচনের একটি আসনে আপনি রীতিমতো সাংগঠনিক তৎপরতা চালিয়েছেন বলতে হবে, এবং সেই আসনে আব্দুস সত্তার ভূঁইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে আমরা জেনেছি গণমাধ্যমের তরফে। ফলে আপনার যে প্রচারণা, যে নির্বাচনী ক্যাম্পেইন, সেটা একরকম সফল হয়েছে বলতে হবে। আপনি তো অভিনন্দন পাওয়ারও যোগ্য। একই সঙ্গে যেখানে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি বা বিএনপি প্রার্থীরা মাঠে নেই, ওই অর্থে সেই জায়গাটাতেও অভিযোগ মুক্ত নির্বাচন করা যাচ্ছে না, এবং আপনাদের এত ব্যাপক সাংগঠনিক তৎপরতার পরেও, আপনি স্বয়ং উপস্থিত থাকার পরেও বা আপনার প্রচেষ্টা থাকার পরেও ভোটারদের মাঠে আনতে সক্ষম সমর্থ হলেন না আপনার। ধন্যবাদ। এই নির্বাচনের মধ্য দিয়ে বাই ইলেকশন, তো স্বাভাবিকভাবে বাই ইলেকশনে ভোটারদের আগ্রহ কম থাকে, এটা সবসময় থাকে। আর এই বাই ইলেকশনের মধ্য দিয়ে একটা বার্তা দিল জনগণ। 20% মানুষ ভোট দিয়েছে ধরে নিলাম। তাদের বার্তাটা হলো যে বিএনপি পার্লামেন্ট থেকে যে পদত্যাগ করেছে, এই পদত্যাগের সিদ্ধান্ত যে ভুল, এবং এই ভুলের সিদ্ধান্তের প্রতিবাদেই এই 20% মানুষ কিন্তু ভোট দিয়েছে। আপনি বলেন আমি সাত্তার সাহেবের পক্ষে কথা বলেছি কি কারণে? আমি যতটা শুনেছি, সাত্তার সাহেবকে তারেক জিয়া বেয়াদবি করেছে, ধমক দিয়েছে, তাকে অসম্মান করেছে। আমি সেখানে বলেছি সেই অসম্মানের প্রতিবাদে, সেই ধমকের প্রতিবাদে সাত্তার সাহেব নির্বাচনে দাঁড়িয়েছেন, এই প্রতিবাদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি। এবং আমি জনগণকে বলেছি যে আপনাদের এলাকার মুরব্বী মানুষ 5 বার এমপি হয়েছেন, 79-এ তিনি স্বতন্ত্র পাশ করেছিলেন, তার সাথে বেয়াদবি করেছে, অসম্মান করেছে, তার প্রতিবাদে দাঁড়িয়েছেন, তার পক্ষে কি আপনারা আছেন? তারা বলেছে আমরা আছি। তাকে ভোট দিয়ে কি তার প্রতিবাদ জানাবেন? যে হ্যাঁ, আমরা ভোট দিয়ে তার প্রতিবাদ জানাবো। আজকে জানলাম সংখ্যা 46,000 ভোটে তিনি পাশ করেছেন। আচ্ছা, এই যে 46,000 ভোটে পাশ করেছেন তিনি বলছেন, জনাব আহমদ হোসেন, এর মধ্যেও তো বেশ কিছু অভিযোগ আমরা শুনতে পেয়েছি, যেখানে গোপন কক্ষে অন্য মানুষের উপস্থিতি ছিল। না, অভিযোগের শোনেন, আমি অভিযোগ মুক্ত পৃথিবীতে কেউ নাই। পৃথিবীতে কোনো রাষ্ট্রে অভিযোগ মুক্ত কেউ থাকে না, একটা মানুষও থাকে না। অভিযোগ আমার বিরুদ্ধে আছে, এমনকি আপনার বিরুদ্ধে অভিযোগ দেওয়া যাবে। অভিযোগের সত্যতা কতটুকু সেটা নিরূপণ করা দরকার। এই যে আমাদের বিএনপির নেতা পার্লামেন্টে ছিলেন, পার্লামেন্টে বক্তব্য দিতেন, পার্লামেন্ট ছেড়ে এখন আসলেন টক শোতে। পার্লামেন্টে যখন বক্তৃতা করতেন, দেশের মানুষ তার বক্তব্য শুনতো। কোনটা ভালো ছিল? তখন তিনি 1000 পাওয়ারের বাপ ছিলেন, এখন হয়ে গেলেন 0 পাওয়ারের বাপ। আমি বাস্তবে কটাক্ষ করছি না। ইজ এ গুড ম্যান, ইজ এ গুড স্পিকার, তার যোগ্যতা আছে, কিন্তু তিনি কি মনের দিক থেকে তাদের সাথে কনসাল্ট করা হয়েছে? রিজাইন করার জন্য কি বিএনপি তাদের মতামত নিয়েছে? নাই। দিস ইজ কল্ড বিএনপি। বিএনপির অভ্যন্তর ডেমোক্রেসি নাই। যারা এমপি হলো জনগণের ভোটে, তাদের সাথে কনসাল্ট করবে না, তাদের মতামত নেবে না। তাদের মতামত না নিয়েই মার্শাল্লাহর মতো ইম্পোজ করলো। মার্শাল্লাহ হ্যাজ বিন ইম্পোজড লাইক জিয়া রহমান যেমন ইম্পোজ করেছিলেন, সেইভাবে লন্ডন থেকে ইম্পোজ করা হলো, আপনার ডিক্লারেশন দেওয়া হলো রিজাইন করো, তা রিজাইন করলেন। এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে তারা একদিন বুঝবে। কাজে আমরা বলছি অভিযোগ, উনি বলেছেন ভাগ। তাহলে এটি ধরে নিব যে ব্যক্তি আব্দুস সাত্তারকে অতটুকু অন্তত সমর্থনের জায়গা বা সম্মান জানানোর তাগিদ আপনারা অতটা অনুভব করেন, অন্তত আগে নির্বাচনও নিশ্চয়ই করেননি, যেহেতু তখন তার প্রতিপক্ষ হিসেবে আপনারা নির্বাচন করেছেন। এবার কেবল তাদের নেতা তাকে আপনাদের ভাষা অসম্মান করেছেন বলে এবার আপনাদের মধ্যে সেই তাগিদটা অনুভূত হচ্ছে। না, আমরা তো এতিমের পক্ষে, যাকে আপনার টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দিয়েছে, আমরা তার পক্ষে দাঁড়াই, এতিমের পক্ষে দাঁড়াই। এবং একজন নিরীহ মানুষ, ভদ্র মানুষ, নিরপেক্ষ মানুষ,
উনি আর কোনো পার্টি করেন না, উনি আওয়ামী লীগ করেন না, বিএনপি করেন না। আমরা সেই নিরপেক্ষ একটা সৎ মানুষের পক্ষে দাঁড়িয়েছি। আগে উনি বিএনপি করেছেন, তখন আমাদের প্রতিপক্ষ ছিলেন। এখন বিএনপি থেকে উনি রিজাইন করেছেন, এক্সপেল করেন। এমন আরো কয়েকটি উদাহরণ টানা যাবে হয়তো, যেমন পরে অন্তত এই সম্প্রতি হয়ে যা সিটি নির্বাচন যেটি কুমিল্লায় হয়েছিল, সেখানে যিনি অংশগ্রহণ করেছেন তাকে বিএনপি থেকে রাজনৈতিকভাবে বহিষ্কার করা হয়েছে বা অপসারণ করা হয়েছে। তখন কিন্তু আপনারা একই রকম সমর্থন দেখাননি। তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জে নির্বাচন করেছেন, একই রকম সমর্থন তো দেখাননি আপনারা। না, তার আমরা তো সেখানে প্রার্থী ছিল, আমাদের প্রার্থী ছিল, ওখানে আমাদের প্রার্থী ছিল না। ব্রাহ্মণবাড়িয়াতে সরাইলে এবং আশুগঞ্জে যে আসন, এই আসন কেউ কেউ প্রার্থী হতে গিয়েছিলেন, পরে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এবং পার্টির কর্মীরা কাকে ভোট দেবে? 3 জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। তারা মনে করেছে যে তারা প্রত্যাহার করেছে, মনে করেছে এই 6 মাস বা 1 বছরের জন্য এমপি লাভটা কি, আমরা পুরো 5 বছরের জন্য এমপি হব। তারা স্বতঃপ্রণোদিত হয়ে প্রত্যাহার করেছে। কাজে প্রত্যাহার করলে এটা কি দোষ? তাদের ইচ্ছা মতো প্রত্যাহার করেছে, এটা কি অপরাধ? আর আজকে ভাইকে বললেন, হারুন ভাইকে বলি, আই রেসপেক্ট ইউ, আই অনার ইউ। ভাই, আপনার মতো একজন ভালো মানুষ, কি সুন্দর চেহারা আপনার, আপনাকে ভালোবাসতে মন চায়। আপনি ভালোবাসা পেয়েছিলেন আপনার জনগণের, এই ভালোবাসার জবাব কি দিলেন? তাদের সাথে তাদের ম্যান্ডেট নিয়েছিলেন যে আপনি রিজাইন করতে চান, যে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, এখন আমি রিজাইন করতে চাই। আপনাদের কি সমর্থন আছে? তারা কি আপনাকে সমর্থন দিয়েছে? আপনি কিভাবে রিজাইন করতে গেলেন? জানবার চেষ্টা করব এই ম্যান্ডেটের জবাব কতটুকু হারুন রশিদ দিলেন, আসলে তার জনগণের মতামত নিয়েছেন কিনা পদত্যাগের আগে। জনাব আহমদ হোসেন, আপনার সঙ্গে আবারও কথা হবে। আবু আলম মোহাম্মদ শহীদ খান আমাদের সঙ্গে রয়েছেন, সাবেক সচিব, সাবেক আমলাও তিনি। জনাব আবু আলম শহীদ খান, আপনাকে স্বাগত। আমজনতা, এই যে উপনির্বাচনগুলো হয়ে গেল, আপাত দৃষ্টিতে অগুরুত্বপূর্ণ, কিন্তু কোনো কোনো আসন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, আপনি জানেন, অন্তত গণমাধ্যমের তরফে ব্রাহ্মণবাড়িয়া আসন নিয়ে যেমন আমরা কথাই বলছি এখন। এই যে ভোটার উপস্থিতি এই উপনির্বাচনকে ঘিরে, সেটা যেই তৎপরেরই বা যেই মাত্রারই হোক না কেন, এটি সাধারণ মানুষের আগ্রহের প্রতিফলন বা নির্বাচনের প্রতি তাদের অনীহা, ভোটের প্রতি অনীহার প্রতিফলন, এমন সমীকরণ মেলানোর সুযোগ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই এটা সাধারণ মানুষ যে নির্বাচনে তাদের আগ্রহ ছিল না, এটা তো প্রমাণ হয়েছে। কারণ 15 থেকে 20% ভোট পড়েছে এবং আপনাদের গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী প্রথম সকালবেলা তো ভোট কেন্দ্রগুলো একদম ফাঁকা ছিল, লোকজন যায়নি। তো এই উপনির্বাচনে সাধারণত ভোটের প্রতি আগ্রহ মানুষের কম থাকে, এটা যেমন ঠিক, তেমনিভাবে যে এত কম থাকবে এটা গ্রহণযোগ্য না। কারণ যে কোনো নির্বাচনে মানুষজন ভোট দিতে যাবে। ধরেন উপনির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে নেই, বিএনপির লোকেরা ভোট দিতে আসেনি, এটা যদি আমরা ধরেও নিই, তাদের যদি 30% বা 35% ভোটার তাদেরকে ভোট দিয়ে থাকেন, আমি 2009-এর হিসাব বলছি, আমি অন্য হিসাবটা বলি না, কেন অন্য নির্বাচন নিয়ে নানা কথাবার্তা আছে আমাদের মাঝে। সেই জন্য 2008-এর যদি ভোটের সংখ্যাটা দেখি, তাহলেও তাদের 30%-35% ভোট আছে, তারা হয়তো গেলেন না। কিন্তু আওয়ামী লীগ কিন্তু সেই সময় 48% চেয়ে কিছুটা বেশি ভোট পেয়েছিলেন এবং তখন 2008-এর নির্বাচনে 86.29% ভোটার ভোট দিতে গিয়েছিলেন। তো গত 13 বছরে ভোটের প্রতি মানুষের আগ্রহ এভাবে দিনের পর দিন কমতে থাকবে। উপনির্বাচনে কিছুটা কমবে, এই ব্যাপারে তর্ক করার কিছু নাই, উপনির্বাচনে কম থাকবে, বাট এত কমে যাবে এটা প্রত্যাশা করা যায় না। এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত এবং বাংলাদেশের গণতন্ত্র এইভাবে চলতে থাকলে পরে দেখা যাবে যে আমরা সংখ্যালঘু মানুষের একেবারে 10%, 15% লোকজন ভোট দিতে যাবে এবং তারা যাদেরকে নির্বাচিত করবে তারাই 100% মানুষকে শাসন করবে। সেটা আমাদের গণতন্ত্র যারা চর্চা করেন, যারা গণতান্ত্রিক দল হিসেবে নিজেদের দাবি করেন, সেটা শাসক দল, অন্য বিরোধী দল, সকলকে চিন্তা করতে হবে যে এইভাবে চলতে থাকলে আমাদের যে ভোটের অধিকার বা ভোট দিয়ে যে সরকার পরিবর্তনের যে সুযোগ এবং বহুমত যেটা প্রকাশের সুযোগ, মতামত প্রকাশের সুযোগ, সেগুলো সংকুচিত হতে থাকবে এবং এটা আমাদের জন্য ভালো হবে না। আচ্ছা, সেই জায়গাটায় কারণ হিসেবে যেমন একজন বলছিলেন, জনাব হারুন রশিদ বলছিলেন যে বিরোধীদের অংশগ্রহণ না করাটা একটা কারণ সাধারণ মানুষের আগ্রহের ঘাটতিটার পেছনে, আর এর বদলতে তিনি বলছিলেন এই কারণে নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা অনুভূত হয়, কারণ এর মধ্যেও নির্বাচনে কারচুপির অভিযোগ আছে। এইটিকে আপনি কারণ এবং তার ফলাফল আপনি যেমন শঙ্কা করছেন সেটি কাটানোর জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা অনুভূত হয় কিনা? দেখেন, নির্বাচনকালীন সরকার নিয়ে কথা বলতে হলে অনেক বিষয় নিয়ে কথা বলতে হবে।
এবং আমাদের যে সংবিধান এখন আছে সেখানে নির্বাচনকালে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ধারণাটা আমরা মুছে দিয়েছি, অথবা সেই ধারণাটা এখন নেই। সুতরাং আপনি দলনিরপেক্ষ একটা সরকার হবে কি হবে না এটা নির্ভর করবে আমাদের রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের উপরে। তারা যদি ঐক্যমত্যে পৌঁছাতে না পারেন তাহলে এটা নিয়ে তো একটা মুখোমুখি অবস্থান এখন আছে, এবং এই মুখোমুখি অবস্থান কোথায় নিয়ে যাবে আমাদেরকে এবং কখনো একটা নিরপেক্ষ সরকার হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা নিয়ে বিস্তর আলোচনা করতে হবে। বাট এই উপনির্বাচনে ভোটাররা কম গিয়েছে, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নেই, সেটা একটা কারণ হতেই পারে। তাদের 25-30% ভোটার যদি থাকতো, একটা প্রতিযোগিতামূলক যদি নির্বাচন হতো, এমনকি চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের যে বিদ্রোহী প্রার্থী তার সাথে কয়েক জায়গায় সংঘর্ষ হয়েছে। তো সব মিলিয়ে আমরা যেটা দেখছি যে নির্বাচনে ভোটাররা ভোট দিতে যায়নি, তার আগ্রহ কম ছিল এবং তারা মনে করছেন এই নির্বাচনে ভোট দিয়ে কী হবে। তারা ফলাফল নিয়ে এত চিন্তিত ছিলেন না, এবং প্রতিযোগিতামূলক নির্বাচন না হলে ভোটাররা সাধারণত সেই নির্বাচনে অংশগ্রহণ করে না। ভোটাররা যখন বুঝে যায় যে আমার ভোট দেওয়াতে কোনো কিছু আসবে যাবে না, আমি কোনো কিছু পরিবর্তন করতে পারবো না, তখন তারা ভোট কেন্দ্রে যাবেন না। এটাই স্বাভাবিক, সেটাই আমাদের জন্য বড় সমস্যা, সেটা সমাধান করতে হবে আমাদেরকে। নির্বাচনকালীন সরকার কেমন হবে এটা নিয়ে তো আলোচনা হতেই পারে, এবং এই আলোচনা চলবে। এখনও আমাদের হাতে অনেক সময় আছে, অক্টোবর পর্যন্ত তো আমাদের হাতে সময় আছে প্রায় 6-7 মাস। এই সময় জুড়ে আমরা এই বিষয়ে আলোচনা করতে পারবো। আলোচনার প্রেক্ষাপট হিসেবে সেটির প্রয়োজনীয়তাটাকে আসলে সামনে আনছেন রাজনীতিবিদরা। এক পক্ষ বলছেন সেটির প্রয়োজন আছে, বলছেন সেটি ছাড়াই আসলে অন্তত নির্বাচনী সরকার ছাড়া বিদ্যমান কাঠামোর মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। দেখেন, আমাদের বিদ্যমান কাঠামোয় নির্বাচন করলে যে সরকার পরিবর্তন হবে না এরকম তো ধারণা করা যায় না। 1970 সালের নির্বাচনে যে সরকার ছিল সেই সরকার কখনোই চায়নি যে আওয়ামী লীগ একটা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করুক। তো তারা যেভাবে চেয়েছিল সেভাবে তো নির্বাচন হয়নি। তো সরকারে থাকলেই যে নির্বাচন সেরকম হবে এরকম নয়। জেনারেল এরশাদ সাহেবের সময় তিনি কয়েকটা নির্বাচন করার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো নির্বাচন তো ঠিকমতো করতে পারেননি, যার কারণে তিনি কখনোই লেজিটিমেসিটা পান নাই। আবার তত্ত্বাবধায়ক সরকারের সময় ভালো নির্বাচন হয়েছে আমাদের দেশে। 90 সালের পরে আমরা 3টা নির্বাচনের কথা আমরা বলি, যেখানে 91, 96, 2008 খুব ভালো নির্বাচন হয়েছে। 2001-এর নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা আছে এবং অনেক কিছু হয়েছিল তখন। তো সব মিলিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার থাকলেই সবচেয়ে ভালো নির্বাচন হবে এরকমটা গ্যারান্টি দিয়ে বলা যায় না। বাট তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচন ভালো হয়েছে, এটা আমরা দেখেছি। আওয়ামী লীগ সরকার যদি থাকে আগামী নির্বাচনে, শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী থাকেন এবং তিনি যদি মনে করেন যে তিনি দেশবাসীকে একটা ভালো নির্বাচন উপহার দেবেন, একটা প্রতিযোগিতামূলক নির্বাচন, উৎসবমুখর নির্বাচন এবং সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচনটা করবেন, তখন তো এটা রুটিন সরকার, এটা তিনি চাইলে করতে পারেন, তিনি চাইলে কিন্তু করতে পারেন আমি মনে করি। সেই বিশ্বাসটা তাকে আমরা করতে পারি। এখন অন্যরা বিশ্বাস করবে কিনা সেটা আমি জানি না, তবে বিশ্বাস করার সুযোগ আছে, আর বিশ্বাস না করারও অনেক সুযোগ আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। জনাব হারুনুর রশিদ, আপনার কাছে আসি। সত্যিই তো আপনাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের সঙ্গে কোনো রকম মতামত বা তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ আপনি করেছেন যখন পদত্যাগ করছেন? তাদের জন্য এতদিন নিশ্চয়ই আপনি কাজও করেছেন এলাকায়, সেই দায়িত্বটি ছেড়ে দিচ্ছেন, কেবল দলের সিদ্ধান্তে নিজের ভোটারদের বঞ্চিত করাটা ঠিক হলো কি না সেটি একটু বুঝতে চাই আপনার কাছ থেকে। আর আপনাদের মহাসচিব বলেছেন যে এই ব্রাহ্মণবাড়িয়ার উপনির্বাচনের কথা বিশেষ করে বলছেন, সেটি বলছেন মাগুরা নির্বাচনের দাদা হবে। কিন্তু তারপর নির্বাচন হয়েছে, আপনি অভিযোগগুলো তুলেছেন, কিন্তু সেটা কি মাগুরা নির্বাচনের সঙ্গে তুলনীয় হয়েছে কিনা আদৌ? জি, এখানে জনাব আহমদ হোসেন বেশ কিছু কথা বলেছেন। উনি বলেছেন তারেক সাহেব আপনার আমাদের উকিল আব্দুল সাত্তার সাহেবের সাথে ধমক দিয়েছেন, বেয়াদবি করেছেন, তার জন্য ওনারা আপনার জনাব উকিল আব্দুল সাত্তারকে সমর্থন দিয়েছেন, সহযোগিতা দিয়েছেন, তাকে নির্বাচনে জিতিয়ে আনার যা যা করা দরকার সমস্ত কিছু করেছেন। বাহ, ভূতের মুখে রাম নাম। রাষ্ট্র একটা অসভ্য রাষ্ট্রে পরিণত হয়েছে, কোনো সন্দেহ আছে? আজকে জনাব আহমদ হোসেন আমাকে প্রশ্ন করেছেন যে আজকে নির্বাচন এই সংসদ থেকে পদত্যাগ করার সময় আমার দলের নেতা কার সাথে কি ধমক দিবে, কাকে শাসন করবে, কাকে আপনার কি ব্যবস্থা গ্রহণ করবে, সেটা তার তো এখতিয়ার রয়েছে। উনি আমাদের দলের প্রধান, দলের নেতা, তার সেই এখতিয়ার রয়েছে। আজকে জনাব মাননীয় প্রধানমন্ত্রী উনার দলের নেতারা উনার দলের সিদ্ধান্তই মানছেন না, উনারা বিদ্রোহী প্রার্থী হচ্ছেন, তাহলে তাদের সাথে কি বেয়াদবি হচ্ছে না? তাদের সাথে কি আপনার এই যে আচরণটা, এটা কি সঠিক আচরণ হচ্ছে? আজকে আপনার আমাদের এই সংসদ থেকে বহু আগেই পদত্যাগ করার ব্যাপারে দল থেকে আমাদের প্রচন্ড চাপ ছিল। তার কারণ 2018 সালের নির্বাচন যে প্রশ্নবিদ্ধ এবং এটা যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য না, এটা কোনো প্রশ্ন নাই।
এবং আমরা যে কারণে তখন তৎকালীন সময় আমরা অনুরোধ করেছিলাম যে অন্তত পক্ষে ওইখানে গিয়ে আমরা রাষ্ট্রের সংকট সমস্যাগুলোর কথা বলতে পারবো। ভালো কথা। আমরা এই যখন আপনার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে জেলা উপজেলায় বিভিন্ন জায়গায় সভা সমাবেশগুলো শুরু করলাম, এই রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা এবং আপনার সমস্ত কিছু তারা যেভাবে বিরোধী দলের উপর দমন পীড়ন চালিয়েছে, এবং সর্বশেষ আপনি লক্ষ্য করেন যে বিরোধী দলের সমাবেশগুলোর 3 দিন 4 দিন আগে রেল, বাস, ট্রেন, স্টিমার, লঞ্চ সমস্ত কিছু বন্ধ করার পরও তারা সভা সমাবেশ করার অনুমতি দিতে চায় না মাঠের। একদিন আগে বলে যে আপনারা ওখানে সমাবেশ করবেন। এই যে একটা অসভ্যপনা, একটা সংবিধানের যে মানুষের সভা সমাবেশ করার যে অধিকার, এই জায়গাগুলো যখন আমি বলি আপনি যে প্রশ্নটা আমার কাছে করেছেন উত্তরটা শুনেন। আমাকে তো আহমদ সাহেব অনেক কথা বলেছেন যে উনি আমরা পদত্যাগ করার সময় আমাদের সাথে অবশ্যই তারেক সাহেবের আমি দেশের বাইরে ছিলাম, আমি দলনেতা হিসাবে আমাকে পরিষ্কার বলেছে যে আপনারা সবাই এই, আমি যখন দেখলাম 7 তারিখে আপনার ঢাকা পল্টন অফিসে যে নারকীয়তা চালিয়েছে দেশের আইন শৃঙ্খলা বাহিনী, এটা হতে পারে? এটা সভ্য রাষ্ট্রে এটা কোন দায়বদ্ধতা, জবাবদিহিতা আছে আপনার? আপনি সভা সমাবেশ প্রধানমন্ত্রী করবেন, উনি বিশেষ ট্রেন চালু করবেন, উনি আপনার বাস, ট্রাক সমস্ত রিকুইজিশন করবেন, সরকারি যানবাহন ব্যবহার করবেন, সমস্ত কিছু সুযোগ সুবিধা নিয়ে উনি সভা সমাবেশ করবেন। আর বিরোধী দল সভা সমাবেশ করতে গেলে তখন বাস বন্ধ, ট্রেন বন্ধ, বিআরটিসি বন্ধ, লঞ্চ বন্ধ। কিন্তু প্রশ্ন হচ্ছে কাকে বঞ্চিত করলেন? অবস্থা চলার পর আপনারা আসলে সব ভোটার কি আওয়ামী লীগ বা সব ভোটার কি বিএনপি? তা তো নয়। সেখানে আপনার পক্ষে সব মানুষ আছে, আপনি সবার প্রতিনিধি। আমরা তো প্রায় 4 বছর সংসদে দলের জন্য সবাইকে বঞ্চিত করবেন কিনা? এই সময়ের পরে এই স্বাভাবিক এই যে সরকার যা ইচ্ছা তাই করছে, সরকার যা মনে করছে তাই করছে, সংসদেরও কোনো প্রয়োজন মনে করছে না। এইভাবে একটা দেশ চলতে পারে না, রাষ্ট্র চলতে পারে না। এবং বিবেকের তাড়নায়, নৈতিক কারণেই সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। পার্টি আমাদেরকে বলেছে এবং আমরাও যে কারণে সিদ্ধান্ত নিয়েছি। উনি আমাদের সিদ্ধান্ত জানার এখতিয়ার রাখেন। তারেক সাহেব আমাদেরকে বলেছেন কি বলেন নাই, উনি কার সাথে কে বেয়াদবি করছে না করছে, আজকে উনাদের নেতারা কখন আপনার শেখ মুজিবকে নিয়ে কি বলে, প্রধানমন্ত্রীকে নিয়ে কি বলে, আবার ক্ষমাও হয়ে যায়। নির্বাচনের সময় আসলে সব বিদ্রোহী প্রার্থী হয়, কিছুদিন পর বলে সব তোমাদের মাফ করে দেওয়া হলো। এটা একটা রাজনৈতিক দল, এটা দেউলিয়া, একটা আমি বলবো যে একটা উলঙ্গ দলে পরিণত হয়েছে, যার কোনো নীতি, নৈতিকতা, দর্শন এখন কিচ্ছু নাই। একটাই চিন্তা, একটাই ভাবনা যে আমরা কিভাবে ক্ষমতায় থাকবো। আমাদের ক্ষমতা থাকাটাই হচ্ছে আজকে প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। জনগণের রসাতলে যান, জনগণের দুঃখ দুর্ভোগ এগুলো আজকে সরকারের কোনো মাথা ব্যথা নাই। আজকে কল্পনা করতে পারেন আপনি যে এক মাসের মধ্যে আপনি 2 বার বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, কোনো দায়বদ্ধতা আছে সরকারের? গ্যাসের দাম বাড়াচ্ছেন, দ্রব্যমূল্য কোথায় যাবে, মানুষের বেতন কি মাসে মাসে বাড়ছে, মানুষের ইনকাম কি মাসে মাসে বাড়ছে, এগুলো চিন্তা করা যায় না। এই যে আপনারা পদত্যাগ করলেন, এতগুলো আসলে উপনির্বাচন করতে হলো, কি বিপুল পরিমাণ অর্থের সেখানে ব্যয় হয়েছে এবং সবগুলো জায়গায় সাধারণ ছুটি ছিল, ফলে সেখানে কর্মঘণ্টার খরচ হিসেব করুন, এই সাধারণ মানুষের ভোটের জন্য যে আয়োজন সেগুলোর হিসেবে যদি আপনি করেন, সেটাও তো ব্যাপক একটা এই সংকটের সময় নির্বাচন কমিশনকে অর্থ খরচ করতে হলো বা সরকারকে করতে হলো। ফলে আপনি সংকটে আরো কিছু বাড়তি উপকরণ যোগ করলেন মাত্র, এটি ভাবার সুযোগ আছে না? না না, ঠিক আছে, আমি তারপরেও বলবো, দেখেন আপনি যে একটা গাইবান্ধা নির্বাচনে সিসি ক্যামেরা দিয়ে নির্বাচন কমিশন কিন্তু গাড়াগলে পড়ে গেছে, এবং সেইখানে আপনার তারা এই অপরাধের সাথে যে প্রশাসন এবং যারা জড়িত ছিল সরকারি কর্মকর্তারা, তাদের বিরুদ্ধে কোনো নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করে নাই। এই উপনির্বাচনগুলো হচ্ছে, এই নির্বাচনগুলোতে কেন সিসি ক্যামেরা দিতে পারলো না? যে নির্বাচন কি হচ্ছে, আইন প্রয়োগের সংস্থার ভূমিকা কি? নির্বাচন কমিশনের কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে ব্যাখ্যা দাবি করছি। এই নির্বাচন কমিশন অথর্ব, অযোগ্য, সরে যাওয়া উচিত। বিবেক এবং তাদের দায়িত্ব থেকে তাদের সরে যাওয়া উচিত, যে তাদের পক্ষে সরকার ক্ষমতা থাকা উচিত। নির্বাচন গ্রহণযোগ্য সুষ্ঠু করা সম্ভব নয়। এই সরকার নির্বাচনে এই 6টি নির্বাচনে গুরুত্ব গাইবান্ধা নির্বাচন উদাহরণ আপনিই টানলেন। আবার আজকেরই খবর যে অনৈতিক কর্মকাণ্ড, জাতীয় পরিচয়পত্র জালিয়াতি সহ বিভিন্ন অপরাধে 69 জন কর্মকর্তা কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত সহ বিভিন্ন ধরনের শাস্তি, চূড়ান্ত শাস্তি দিয়েছে নির্বাচন কমিশন। ফলে আপনি অথর্ব বলছেন, কিন্তু তারা তো ব্যবস্থা নিচ্ছে। গাইবান্ধাটি নির্বাচন তারা বন্ধ করে দিল, অথর্ব কোনো কমিশনের পক্ষে সম্ভবত ওই সমস্ত ব্যবস্থা নিয়ে তো আপনার জনগণের মধ্যে কোনো আস্থা বিশ্বাস ফিরে আসবে না। আজকে আমার কাছে তথ্য আছে, আজকে আমার নির্বাচনী এলাকায় আপনার ব্রাহ্মণবাড়িয়ায়, তারপরে আপনার আমাদের চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে সরকারিভাবে মাইকিং করা হয়েছে এবং নির্বাচনে ভোটারদেরকে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে, আপনারা ভোট কেন্দ্রে আসেন, ভোট কেন্দ্রে আসেন। আর ভোট কেন্দ্রের সামনে সরকারি সন্ত্রাসীরা বোমা লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে যে ভোট কেন্দ্রে ভোট দিতে না আসে। আপনি কল্পনা করতে পারেন কি একটা ভয়াবহ অবস্থা? ভোটাররা কি আপনার এই জীবন হাতে নিয়ে ভোট কেন্দ্রে যাবে? ভোটাররা আপনার সমস্ত এজেন্টকে বাইর করে দেওয়া হয়েছে।
আপনি এখানে সাংবাদিকদের, আপনি গণমাধ্যমে কালকেই খবর পাবেন যে চাঁপাইনবাবগঞ্জের এসব আসনগুলোতে স্বতন্ত্র প্রার্থীদের এজেন্টদেরকে বাইর করে দেওয়া হয়েছে। এটা কি? আহমদ হোসেন সাহেবরা আপনার এই অবৈধভাবে 15 বছর যাবৎ ক্ষমতায় থাকতে গিয়ে আজকে তাদের দাম্ভিকতা, তাদের ঔদ্ধত্য এমন পর্যায়ে চলে গেছে, জনগণের এই সমস্ত দুর্ভোগের কোনো কিছু তোয়াক্কা করে না। আজকে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ কোথায় যাবে, তার জন্য তারা ভয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে রাজি নয়। আমি এটুকু আপনাকে আগাম বলে দিচ্ছি যে এই যে আগামী 12তম জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন যদি সরকার নির্বাচনকালীন সময় সরকার ব্যবস্থা না করে, বাংলাদেশ আরো গভীর সংকটের মধ্যে পড়বে, আরো গভীর সংকটের মধ্যে পড়বে। কোন ভোটাররাকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারবে না এবং আপনার সরকারকে এমনি ঘোষণা দিয়ে দিতে হবে। ভোটাররা কেউ ভোট কেন্দ্রে যাবে না। আওয়ামী লীগের ভোটাররা কেন যায় না? আওয়ামী লীগের তো 30-40% ভোট, আজকে কেন 10% ভোট কাস্ট হয়? এটা জবাবদিহিতা করতে পারবেন? আওয়ামী লীগের লোকরা কেন ভোট দিতে যায় না? এখানে একটাই কারণ যে আজকে ভোটারদের নিরাপত্তা দিতে রাষ্ট্র প্রশাসন ব্যর্থ। এটি একটি কথা, একবার স্পষ্ট। সুতরাং আমি মনে করি যে এখানে সরকারকে এখানে সরে যাওয়া উচিত, নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব বিবেক বিবেচনা জায়গাতে তাদেরও সরে যাওয়া উচিত। আর জনগণকে নিয়ে এভাবে উপহাস তামাশা করার আমি কোনো প্রয়োজন আছে আপনারা বলে এখন মনে করি না। বলছেন, আপনাদের স্থায়ী কমিটির একজন সদস্য মির্জা আব্বাস বলেছেন যে আগে আওয়ামী লীগ জামাত একসঙ্গে, তিনি বলেছেন দুই দলের নাম, তারা তত্ত্বাবধায়ক চেয়েছে, এখন আমরা চাচ্ছি। তারা যখন চেয়েছে আপনারা না করেছেন, এখন আপনারা চাইছেন তারা না করছে, ফলে একই আবর্তিত হচ্ছে। এবং আমি এই জন্য মাগুরা নির্বাচনের প্রসঙ্গটি টেনেছিলাম আপনাদের মহাসচিবের কথায়। সেই পুরনো যে ইতিহাস, যেটির সঙ্গে আপনাদের সংশ্লিষ্টতা, আপনাদের দায় রয়েছে, সেটির থেকে তো বাংলাদেশের রাজনীতি মুক্ত হতে পারছে না তাহলে। না, এখানে বিষয়টা হচ্ছে, দেখেন আওয়ামী লীগ যে ডাবল স্ট্যান্ডার্ডের রাজনীতি করে, এই বর্তমান যারা সংসদে রয়েছে, এই সকলেই কিন্তু 172 দিন হরতাল করেছে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করেছে এবং প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখার দাবি করেছে, দলীয়করণের বিরুদ্ধে কথা বলেছে। কিন্তু আজকে গোটা রাষ্ট্রযন্ত্রকে, আওয়ামী লীগের একটা ইতিহাস আমি আপনাকে বলি, যে রাষ্ট্রীয় ক্ষমতায় যখনই তারা এসছে সমস্ত রাষ্ট্রীয় কাঠামোগুলোকে দুর্বল করেছে। আপনি এনার্জি রেগুলেটরি কমিশন এখন কোনো ভূমিকা আছে? তারা এখন সরকার ইচ্ছা মতো আপনার গ্যাস বিদ্যুতের দাম বাড়াতে পারবে। আপনার মানব অধিকার কমিশনের ভূমিকা কি, দুর্নীতি দমন কমিশনের ভূমিকা কি? এসব কমিশন সরকার গঠন করে এইসব কমিশনের নিজেদের দলীয় লোককে বসিয়ে রেখে এগুলো একটা নামমাত্র একটা আইওয়াস প্রতিষ্ঠান হিসেবে ধরে নিচ্ছি সব জায়গায় সরকারের দ্বিচারিতাই আপনারা দেখছেন। অঙ্গগুলোকে, বিচার বিভাগ বলেন, প্রশাসন বলেন, আপনার এই সংসদ বলেন, সমস্ত কাঠামোগুলোকে সরকার একেবারে ধ্বংসের কিনারায় নিয়ে চলে গেছে। আচ্ছা, প্রশ্নের একরকম উত্তর পেয়েছি। জনাব আহমদ হোসেন, আপনার কাছ থেকে শুনি, যখন আপনারা যে কোনো নির্বাচন এই অন্তত বিরোধীদের সময়কার তুলনা টানতে হয়, তখন মনে হয় কিনা যে বাংলাদেশের রাজনীতি সেই পেছনের উদাহরণের আবর্তেই ঘুরপাক খাচ্ছে? এমনকি আপনাদের এই দীর্ঘ সময় ক্ষমতায় থাকা এবং নানান উন্নয়নের নানান মাত্রার পরেও সেই বৃত্ত থেকে, যেটি নিশ্চয়ই খুব একটা স্বস্তির ব্যাপার নয়, অনেক ক্ষেত্রে ভঙ্গুরতারও, তার থেকে বাংলাদেশের রাজনীতি বের হতে পারছে না। এই দীর্ঘদিন আপনারা ক্ষমতায় আছেন, দায়িত্ব আপনাদের বেশি তাহলে। জি, আপনাকে ধন্যবাদ। বিএনপি নেতার বক্তব্য শুনলাম, হারুন সাহেবের বক্তব্য আমি শুনেছি। হারুন সাহেব তো আমাদেরকে অসভ্য বলেছেন। আর বিএনপি ইটস এ পার্টি অফ বারবারিটি, এটা বর্বরতার পার্টি। আমরা বর্বর নই, তারা হচ্ছে বর্বর। তারা 71-এর যে বর্বরতা ছিল ইয়াহিয়া খানের, যে বর্বরতার শিকার হয়েছিল আমার 2 লক্ষ মা বোন, যে বর্বরতার শিকার হয়েছিল বুদ্ধিজীবীরা, যে বর্বরতার শিকার হয়েছে 30 লক্ষ মানুষ, তাদের বন্ধু তারা। কাজে তারা হচ্ছে বর্বর এবং তারা কালো চশমা চোখে দেখে আমাদের আওয়ামী লীগের গৌরব ইতিহাস দেখে না, আওয়ামী লীগের বীরত্বগাথা ইতিহাস দেখে না, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস জীবন দেখে না। যে স্বাধীনতা এলো অনেক সাডেন এসে গেছে, বাই চান্স এসে গেছে। এই যে বললেন তাদের নেতা বাই চান্স এসে গেছে, মানে তারা কোথায় যেতে চান? টেক ব্যাক কোথায় যেতে চান? বাংলাদেশকে নিয়ে যেতে চান আবার সন্ত্রাসের পথে, আবার সেই জঙ্গিবাদের পথে, আবার জামাতিদের পথে, আবার জামাত আবার ক্ষমতায় আসবে, জামাতের গাড়িতে আবার সেই পতাকা পথ করে উঠবে, জামাতিরা এসে আবার রাজাকার আলবদররা ক্ষমতায় এসে আবার এই দেশের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করবে, মানুষকে হত্যা করবে। একটি সাম্প্রদায়িক উগ্রবাদের বাংলাদেশ নিয়ে যেতে চান বিএনপি। সেই জন্য তিনি আমাদের সোনালী অধ্যায়টা দেখেন না, আমাদের যে আজকের বাংলাদেশকে দেখেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে যে বাংলাদেশ তৈরি করেছেন এইটি তারা চোখে দেখেন না, দেখেও তারা না দেখার বান করেন। তারা কোথায় নিয়ে যাবেন আমাদেরকে? তারা বলেছে, আপনি বলেছেন, তাদের মির্জা ফখরুল সাহেব বলেছেন মাগুরার কি দাদা হবে?
আজকে তো আশুগঞ্জ এবং সরাইলের নির্বাচন, ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচন দাদা হয় নাই, মাগুরার কিন্তু আবার নির্বাচনে আপনাদের সাধারণ সম্পাদক যেমন শিক্ষক বলেছেন হয়েছে। গণতন্ত্রের নির্বাচন বিজয় হয়েছে, কিভাবে হতে যেখানে হয়? 15-20% মানুষ ভোট দেয়, বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে না, সেটিকে গণতন্ত্রের বিজয় বলা যায়? না, এখানে তো আমাদের এই, শহীদ ভাই, বললাম শহীদ ভাই যে বরেণ্য ব্যক্তিত্ব, উনি সচিব ছিলেন, তিনি অনেকটা ব্যাখ্যা করেছেন। তার ব্যাখ্যার সাথে তো আমার কিছু মিল আছে। আমি বলেছি বাই ইলেকশনে কাস্টিং কম হয়, এটা রিয়ালিটি, মানতে হবে আপনাকে। এমনকি ফ্রান্সে কিন্তু 50% কাস্ট না হওয়া পর্যন্ত নির্বাচন হতেই থাকে। তাহলে বুঝতে হবে সেখানে 40% কাস্ট হয়, এরপরে আবার নির্বাচন হয়ে গিয়ে 50% কাস্ট হওয়ার পরে এটা ফাইনাল হয়। এ সংবিধানে লেখা আছে। কাজে তাহলে বুঝতে হবে উন্নত দেশগুলোতেও ভোটের কাস্টিং এরকমই হয়, সেটা কম হয়। বাই ইলেকশনে যদি 20% হয়ে থাকে, হ্যাঁ। তা আপনি লিখে রাখেন আপনার জাতীয় নির্বাচন যখন হবে তখন কিন্তু কাস্টিংটা 50%-এর উপরে চলে যাবে। এটা লিখে রাখেন, লিখে রাখেন। ইনক্লুসিভ নির্বাচন হবে। এবং বিএনপি এখন কোথায় উঠছে? বিএনপি হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। এখন বিএনপি মাটিতে পা রাখছে না। মাটিতে পা রাখলে কিন্তু তারা মাটির আওয়াজ পেত, জনগণের আওয়াজ পেত। জনগণ কি চায়? জনগণ নির্বাচন চায় না সন্ত্রাস চায়? জনগণ সন্ত্রাস চায় না। আমি রেফারেন্স দিচ্ছি, আপনি দেখবেন এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট, 18 বছর তার ক্ষমতায়। আগে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ছিল, 18 সালে তিনি এটাকে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট করেছেন। আজকে দেখলাম একটা জুট হয়েছে, তারা বলেছে তারা ক্ষমতায় গেলে আবার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে তারা ফিরে আসবে। কাজেই আমাদের হারুন ভাইরা যদি মনেই করেন তাদের 10 দফা 27 দফা জাতির মুক্তির একটা বিশাল কিছু, তাহলে তারা নির্বাচনে এসে তারা প্রমাণ করেন, জনগণের ম্যান্ডেট নেন। জনগণের ম্যান্ডেট না নিয়ে আপনি কথা বললেন, এটা আপনার জনগণের নির্বাচিত ম্যান্ডেট নয়। জনগণের ম্যান্ডেট ছাড়া এটা আপনার দলের বক্তব্য, আপনার পার্টির বক্তব্য, জনগণের বক্তব্য না। আমি তো বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমার গভর্নমেন্ট করবে না। আপনার এজেন্ডা বাস্তবায়ন করা আমার গভর্নমেন্টের দায়িত্ব না। ইট ইজ ইউর এজেন্ডা, এটা আপনি দায়িত্ব আপনি পালন করবেন। আপনার নেতাকে বলেন লন্ডন থেকে ফিরে আসতে, ওখানে বসে আছেন কেন? দুর্নীতি করেছেন, চুরি করেছেন, এখন কনভিকশন হয়ে গেছে, এখন চুপ পালিয়ে থাকে, চোর পালিয়ে থাকে, অপরাধী পালিয়ে আছেন লন্ডনে। তিনি আসেন না কেন? আসেন, বুকে সাহস নাই, বীরু কাপুরুষ, ওখানে বসে বসে বড় বড় কথা বলবেন, দেশের বিরুদ্ধে চক্রান্ত করবেন, ষড়যন্ত্র করবেন। আমরা ষড়যন্ত্রের বিরুদ্ধে এক হয়ে দাঁড়িয়ে আছি। ষড়যন্ত্রের বিজয় বাংলাদেশে হবে না, এখন চক্রান্তের বিজয় বাংলাদেশে। বিএনপি নেতারা বলছেন তারা চিৎকার করলেও আপনারা ভয় পান। জনাব মাহমুদ হোসেন, বিএনপি নেতারা বলছেন তারা চিৎকার করলেও ভয় পান, নীরব থাকলেও আপনারা ভয় পান। অন্তত আপনারা যদি ভয় না পান, শান্তি সমাবেশের বা এই সতর্ক অবস্থান মাঠে উপস্থিতি জানান কেন দিতে হয় নীরব পদযাত্রার দিনেও? আরে বিএনপি এখন নীরব মিছিল করে গলা শুকিয়ে গেছে তো। লক্ষ্যহীন যাত্রা কোথায় যাবে, বুড়িগঙ্গায় পড়বে না পদ্মায় পড়বে বুঝে উঠতে পারতেছে না। তাহলে ষড়যন্ত্রের সংখ্যা কেন করছেন আপনারা? প্রলাপ বকতেছে, হতাশা থেকে প্রলাপ। বিএনপি ইজ এ পার্টি অফ কনস্পিরেসির মধ্যে বিএনপি জন্ম হয়েছে। তার জিনে হচ্ছে ষড়যন্ত্র, তার জিন বুঝেন তো? তার ব্লাডে হচ্ছে ষড়যন্ত্র, ব্লাডে হচ্ছে সামরিক শাসন, ব্লাডে হচ্ছে সামরিক শাসক জিয়াউর রহমান, খুনি জিয়াউর রহমান। কাজে খুনের মধ্য দিয়ে যে বিএনপির জন্ম হয়েছে, তার সেই জিনের মধ্যে খুন করো, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করো। এই খুনের পথে তারা যাচ্ছে, হত্যার পথে যাচ্ছে, আবার উগ্রবাদকে ডেকে আনছে, জামাতকে কাছে নিচ্ছে। বলছেন তাদের গলার আবার মানুষ খুন করবে, বলছেন তাদের সুর কর্মসূচি ক্রমশ নরম হচ্ছে, আর এই বাংলাদেশে চলতে পারবে না। নরম কর্মসূচির মধ্য দিয়ে তেমন উগ্রবাদের দিকে যাওয়া যায়? নীরবে না, এখন তো শোনেন, আপনি এখানে দেখেন রাহুল গান্ধী আপনার 2000 কিলোমিটার হেঁটেছে, কিন্তু তারা কিন্তু 2000 কিলোমিটার হাঁটেনি, মাত্র মিরপুর থেকে কয়েকশো গজ। তারা যদি এত বড় সাহসী হয় তাহলে ঢাকা থেকে ময়মনসিংহ যাক না, হেঁটে যায় না কেন? হেঁটে যাক, জনমত তৈরি করুক, আপত্তি কি আছে? কিন্তু কেন তারা কি চায়? উৎখাত করতে চায়। উৎখাত শব্দটাই হচ্ছে সামরিক ফরমান দিয়ে উৎখাত। যদিও তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বদলের কথাও জোরে সোরে বলছে।
মোহাম্মদ হোসেন, কথা বলতে চাই আরও একটা বিরতির সময় আছে আমজনতায়। আবার স্বাগত আমজনতায়। সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান রয়েছেন। জনাব শহীদ খান, দুটি প্রশ্ন করতে চাই। একটা হচ্ছে নির্বাচন কমিশন শুরুর দিকে বেশ কিছু অন্তত মিথস্ক্রিয়া তৈরি করবার চেষ্টা করছে, সেটা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আপনাদেরকেও একরকম আপনাদের কাছ থেকে পরামর্শ চেয়েছিল, কথা শুনেছে, এবং এরপরে গাইবান্ধা নির্বাচন বন্ধ করে দেয়া, পরবর্তী সেখানে বেশ কিছু ব্যবস্থা নেওয়া যারা কর্মরত ছিলেন, দায়িত্বরত ছিলেন, এবং সম্প্রতি যেটা বলছিলাম 69 জন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে তারা। এরপরেও বিরোধীরা মনে করছেন যে নির্বাচন কমিশনের উপর সাধারণ মানুষ আস্থা পাবে না। এই প্রচেষ্টাগুলোকে অন্তত ইতিবাচক বলা যায় কিনা, কিভাবে দেখেন শুনতে চাই। আর কর্মসূচি নরম হলে সেটি ইতিবাচক, না গরম হলে সেটি কাঙ্ক্ষিত রাজনৈতিক দলগুলোর দিক থেকে, সেটা তো মাঝে মধ্যে বোঝা মুশকিল হয়ে যায়। নরম হলে যেমন তিরস্কার তারা করেন, আবার গরম হলে সেটিকে ষড়যন্ত্র বলে আখ্যায়িত করার চেষ্টাও করেন। প্রথমত হলো যে নির্বাচন কমিশন প্রথমত তাদেরকে বিএনপি তো মনে করেন না যে তারা একটা নির্বাচন কমিশন, এবং বিএনপি নির্বাচন কমিশনের তাদের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। দেশের অনেক মানুষের কাছেও গ্রহণযোগ্যতা নেই, মানে বিএনপি এবং অন্যান্য কয়েকটি দলকে যদি আপনি হিসাবে আনেন। নির্বাচন কমিশন যে প্রক্রিয়া গঠিত হয়েছে সেটাও তারা গ্রহণ করেননি। তো সেই কারণে বিএনপি তো প্রথম থেকে একটা আস্থা পান নাই, একটা বিশেষ অংশের, দেশের একটা বড় অংশের বলতে পারেন আপনি আস্থা পান নাই, এবং তারা কিছুটা চেষ্টা করেছিলেন যে এই আস্থার সংকটটা কীভাবে কাটানো যায়। তো বিএনপি এবং অন্যান্য বেশ কয়েকটি দল তারা তো নির্বাচন কমিশনের সাথে যে মিথস্ক্রিয়ার কথা আপনি বললেন, তারা তো কোনো আলোচনায় যায়নি, এবং তারা এই নির্বাচন কমিশনকে কোনোভাবেই গ্রহণ করতে রাজি না। তারা তো মহামান্য রাষ্ট্রপতির সাথে আলোচনায় সেখানেও তারা যাননি, এবং তাদের কারণ তারা ব্যাখ্যা করেছেন, তাদের যৌক্তিকতা ছিল, তারা বলেছেন কী কারণে যান নাই, আলোচনা করে কোনো ফল হয় না, এসব তারা বলেছেন। তো এই অবস্থায় নির্বাচন কমিশন নিজের থেকে নির্বাচনে তো তাদেরকে কাজ করতে হবে, যতক্ষণ পর্যন্ত তারা কমিশনে আছেন সেভাবে তারা কাজ করতে চাচ্ছেন। গাইবান্ধার নির্বাচনে তারা তো অবশ্যই সাহসী একটা পদক্ষেপ নিয়েছেন, যেটা আমাদের এই 50-51 বছরের ইতিহাসে কোনো নির্বাচন কমিশন এইরকম নির্বাচন বাতিল করে দিয়েছে বা স্থগিত করে দিয়েছে, এটা ঘটেনি। তারপরে সেখানে নির্বাচন হয়েছে এবং সেখানে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এবং সেই অনুযায়ী তারা যে ব্যবস্থা গ্রহণের কথা সেটা হয়তো তারা করেছেন। এখন হারুনুর রশিদ সাহেব যেটা বললেন যে একেবারে পিন পয়েন্টেড যদি তাদের কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে, যেটা অভিযোগ তো তারা করবেন না, কারণ তারা তো নির্বাচনে ছিলেন না, বাট ওই নির্বাচনে যারা ছিলেন তারা যদি পিন পয়েন্টেড কোনো অভিযোগ কারোর বিরুদ্ধে নিয়ে আসেন, তার ব্যাপারে নির্বাচন কমিশন নিশ্চয়ই ব্যবস্থা নিতে পারেন, অথবা নির্বাচন কমিশন সরকারের কাছে অনুরোধ করতে পারেন ব্যবস্থা নেওয়ার জন্য। আপনি যেটা বললেন তারা 69 জনের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিয়েছে, এটা তো অবশ্যই ইতিবাচকভাবে দেখতে হবে, এবং এগুলো ব্যবস্থা নেওয়াটা খুবই সঙ্গত, এবং ব্যবস্থা না নিলে নির্বাচন কমিশন যে একটা ভালো নির্বাচন করতে চায় সেটা তারা করতে পারবেন না। নির্বাচন কমিশনের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো তাদের যে লেজিটিমেসি বা তাদের উপর আস্থা নেই, এটা তো তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তার চেয়ে বড় চ্যালেঞ্জ তাদের হলো যে মাঠ পর্যায়ে তারা নির্বাচনে তাদের সম্পূর্ণ লোক নেই, পৃথিবীর কোনো নির্বাচন কমিশনেরই একেবারে এত লোক বল থাকে না। সুতরাং তাদেরকে নির্ভর করতে হয়, যেমন জাতীয় নির্বাচনে, আগামী জাতীয় নির্বাচনে তাদেরকে কমপক্ষে 12 থেকে 15 লাখ মানুষের উপর নির্ভর করতে হবে, যারা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে নয়। তো নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে যারা নন, আমাদের সংবিধান অনুযায়ী তখন যে সরকার থাকবেন সেই সরকার সেইভাবে ব্যবস্থাটা গ্রহণ করবেন যাতে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে তারা থাকেন, এবং নির্বাচন কমিশন যেন তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে পারে, শাস্তিমূলক ব্যবস্থা অথবা উইথড্র করা, মানে যে কোনো ধরনের ব্যবস্থা। আচ্ছা, ঘুরে ফিরে সেই সরকারের সদিচ্ছার জায়গাতেই সামনে আসছে নির্বাচনের সাথে যারা অবশ্যই গডের জায়গাটা সামনে আসে, গভর্নমেন্ট অফ দ্য ডে। তিনি যে নামেই তাকে ডাকেন না কেন, তাকে যদি রুটিন সরকার বলেন, তাকে যদি বর্তমান সরকারের কন্টিনিউশন বলেন, অথবা তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার, দল নিরপেক্ষ সরকার, যে নামেই আমরা তাকে ডাকি না কেন, তাদের নিরপেক্ষ আচরণ এবং তারা কি চান সেটার উপরে অনেকাংশে নির্ভর করবে। কেন এই 12 লক্ষ থেকে 15 লক্ষ কর্মচারী তো আবার চাকরিতে ফেরত যাবেন, নির্বাচন হবে তো 3 মাসের জন্য, এবং নির্বাচন দিনের ডিউটি তো হলো 3 দিনের জন্য। সন্ধ্যা রাতে তারা যান, দিনের বেলা নির্বাচন করেন, আর রাত পর্যন্ত থেকে ভোটটা কাউন্ট করেন, কাউন্টটা জানিয়ে দেন, এবং এসে এক জায়গায় জমা দেন। সো তাদের কিন্তু টোটাল টাইমিং হচ্ছে 40 থেকে 48 ঘন্টা। এই সময়ের মধ্যে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া, তাদের উপর ক্ষতিগ্রস্ত হওয়া, এটা খুব কঠিন কাজ, এবং এইভাবে তো করা যায় না। সুতরাং যে সরকার থাকবে সেই সরকারকে নিশ্চিত করতে হবে যে নির্বাচনের সময় যারা নির্বাচনী দায়িত্বে থাকবেন, সেটা প্রশাসনের লোক হতে পারে, সেটা শিক্ষক হতে পারেন, সেটা ব্যাংকের কর্মচারী হতে পারেন,
পুলিশ তো থাকেই, আনসার বাহিনী থাকে, এমনকি আমরা স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনীর লোকেরা মোতায়েন থাকে, ম্যাজিস্ট্রেটরা থাকেন বুঝতে পারছি। আলাদাভাবে। তো সবাইকে এটা নিশ্চিত করতে হবে যে তারা যেন ডিউটিটা নিরপেক্ষভাবে, যথাযথভাবে পালন করেন, নিরপেক্ষভাবে এবং করেন। ন্যায়ানুগভাবে পালন করেন। এবার প্রশ্নের উত্তরটা তো পেলাম, কর্মসূচির প্রসঙ্গে আসতে চাই জনাব শহীদ খান। না, বিএনপির এইটা তো ধরেন রাজনৈতিক নেতারা একে অপরের সাথে অনেক সময় খুনসুটি করবেন, এটাই খুব স্বাভাবিক। রাজনীতিতে অনেক উদাহরণ আছে, কিছু কিছু সময় তো জোকসও হবে। তো বিএনপির ব্যাপারে আওয়ামী লীগ অনেক খুনসুটি করে, বিএনপিও কিন্তু খুনসুটি করতে ছাড়ে না। এগুলো রাজনৈতিক আলাপ আলোচনা, মানে হালকা আলাপ আলোচনা। এখন বিএনপির প্রোগ্রাম নরম হবে না গরম হবে, কি হবে এটা নিয়ে মন্তব্য করা যেতে পারে, বাট বিএনপি ভালো বুঝে যে তারা কী ধরনের প্রোগ্রাম করবে, তারা কি প্রোগ্রাম করতে চায়, কখন কি করতে চায়, কখনো হয়তো গরম হবে, কখনো নরম হবে, কখনো মানববন্ধন করবে, কখনো পদযাত্রা করবে। তো এগুলোকে একেবারে উড়িয়ে না দিয়ে আসলে তাদের সাথে আমার মনে হয় যে আলাপ আলোচনার দরজাটা খোলা এবং আলাপ আলোচনা করে সামনে একটা ইলেকশনে যথাযথভাবে যে ইলেকশনটা সকলের কাছে যাতে গ্রহণযোগ্য হয় সেই পদক্ষেপটা সরকার থেকে নেওয়া দরকার, বিএনপিরও এগিয়ে আসা দরকার। আচ্ছা, জনাব হারুন রশিদ আপনার কাছে আসি। অভ্যুত্থানের কথা এর আগে আপনারা বলেছিলেন, এখন সেই জায়গা থেকে সরে এসছেন, সুর নরম কেন, এটি যেমন আওয়ামী লীগ নেতারা প্রশ্ন করেন। আবার হয়তো আপনাদের নেতাকর্মীদের কাছেও এই প্রশ্ন শুনতে হয় যে কর্মসূচির ধরন পাল্টালো কেন, কি বলেন, নাকি পরবর্তীতে কোনো একটা সময় ব্যাপকতর কোনো কর্মসূচি দিয়ে রাজনীতিতে একটা বড় রকম পরিবর্তন ঘটে যাবে এমন পরিকল্পনা আপনাদের রয়েছে? জি, আমি এই প্রসঙ্গটা একটু পরে বলছি। আহমদ সাহেব তো আসলে কি বলতে কি বলেন, এটা আওয়ামী লীগ নেতাদের বৈশিষ্ট্য। তার কারণ আসলে তারা যা মনে চায় তাই করে, সুতরাং তারা যা ইচ্ছে তাই বলতে পারে। একটা কথাই আছে না যে আপনার চোরের মায়ের বড় গলা, চোরের শুনে না ধর্মের কাহিনী। 111-এর সময় আজকে যারা মন্ত্রী পরিষদের সদস্য, মাননীয় সংসদ সদস্য যারা রয়েছেন, অনেক, আমিও 111-এর সময় জেলখানায় ছিলাম, অসংখ্য আপনার আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে প্রায় 8,000-এর অধিক মামলা হয়েছে, অনেকের নামে সাজাপ্রাপ্ত, 100 বছর 200 বছর পর্যন্ত সাজা হয়েছে। তারা এখন মামলা প্রত্যাহার করে রীতিমতো মন্ত্রী পরিষদের সদস্য, সংসদের সদস্য। এই কিছুদিন আগে হাজী সেলিম, উনার আপনার সর্বোচ্চ আদালত থেকে সাজা 10 বছর দণ্ড হওয়ার পরও তিনি আবার জামিন পেয়েছেন। আর বেগম যে এখন পর্যন্ত আপনার ওনার রায় চূড়ান্ত হয়নি, উনি জামিন পান। এই যে দেশে আইন প্রয়োগের ক্ষেত্রে যে বৈষম্য এবং আইন প্রয়োগের ক্ষেত্রে যে তারতম্য, আল্লাহ পাক কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলছেন যে আইন প্রয়োগের ক্ষেত্রে তারতম্য এবং বৈষম্য করে তারাই জালিম। এই সরকার নিঃসন্দেহে একটা বড় আকারের জালিম। আমি আপনাকে খুব স্পষ্টভাবে বলবো যে আমাদের আহমদ সাহেব জামাত নিয়ে এত কথা বলছেন, ওনার ইতিহাস থেকে একটু তথ্য আমি স্মরণ করে দিতে চাই। 96 সালে জনাব নুরুল ইসলাম আপনার জামালপুর থেকে এমপি হয়েছিলেন, উনি কিন্তু মন্ত্রী বানিয়েছিলেন, পতাকা দিয়েছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটাকে উনি ভুলে গেছেন? উনি যুদ্ধাপরাধের একজন ব্যক্তি, যুদ্ধাপরাধী ব্যক্তি। দ্বিতীয়ত আপনার 94 সালে যখন আপনার তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন হয়, উনি ইতিহাস পাতাগুলো সবাই পত্রিকাগুলো পড়েন। লিয়াজো কমিটির আওয়ামী লীগের দায়িত্বে ছিলেন আপনার জন্য আব্দুল সামাদ আজাদ, আপনার জাতীয় পার্টি থেকে কাজী জাফর আহমেদ, কত মধুর, আর জামাত থেকে ছিল আপনার মুজাহিদ সাহেব। এদের সাথে কত বৈঠক হয়েছে জামাত আর আওয়ামী লীগ আর জাতীয় পার্টি, কল্পনা করা যায় না। তখন আপনার জামাতের কথা মনে ছিল না যুদ্ধাপরাধী, তখন জামাতের কথা মনে ছিল না যে জামাত সন্ত্রাসী জঙ্গি। এখন আবার জামাতকে আপনার নিয়ে আন্দোলন করলেন একসাথে, এখন জামাতকে নিয়ে আপনারা এই সমস্ত বক্তব্য দেন, অন্যের উপর দোষ চাপান, নিজেদের ব্যর্থতা নিজেদের আপনার আড়াল করতে গিয়ে আপনার উপর দোষ চাপাচ্ছেন কেন? আজকে আপনারা তারেক রহমানকে বলছেন যে উনি দেশে আসেন না কেন? আজকে আপনারা আপনাদের মামলা প্রত্যাহার করলেন কেন? বেগম খালেদা জিয়াকে আজকে দণ্ড দিয়ে তাকে জেলখানায় রেখেছেন কেন? এটা তো আপনাদের অনৈতিক কাজ। আপনি আপনার মামলা ক্ষমতায় যাওয়ার কারণে, এই যে বললাম যে জালিম, আইন প্রয়োগের ক্ষেত্রে তারতম্য বৈষম্য, আপনি যদি আপনার মামলা প্রত্যাহার করে নিতে পারেন, তাহলে অনির্বাচনের সময় আমাদের নামে যে সমস্ত মামলা হয়েছিল, আমাদের মামলা কেন প্রত্যাহার হবে না? ও ওনারা সব পীর দরবেশ আর আমরা সব চোর বাটপার, ওনাদের বক্তব্য অনুযায়ী। আর আপনি রাজনৈতিক দলের যে কর্মসূচি সম্পর্কে বলছেন, রাজনৈতিক দলের কর্মসূচি রাজনৈতিক বিভিন্ন ধারাবাহিকতার অনুযায়ী কখনো বিক্ষোভ হবে, কখনো সমাবেশ হবে, কখনো বিভিন্ন ধরনের কর্মকাণ্ড হবে। বর্তমান সত্যিকার অর্থে যে বাংলাদেশে
যে সাংবিধানিক শাসনের যে ঘাটতি তৈরি হয়েছে, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, সেগুলো মানুষের সভা সমাবেশ করার স্বাধীনতা, এই দাবিগুলো তো যে আপনারা তো ঘাটতিটা করছেন, কিন্তু তৈরি আপনারা কিন্তু হয়েছে, বেশ কিছু কর্মসূচি থেকে বলেছিলেন এর আগে যে কঠোর কর্মসূচির দিকে যাবেন এরপরে। কোনোভাবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন কিনা, কিছুটা পিছু হটা? একজন কলাম লেখক আমাদের এখানে অতিথিও হয়ে থাকেন, সোহরাব হাসান বলেছেন এক পায়ে গিয়ে 4 পা পেছাচ্ছে কিনা বিএনপি কর্মসূচি পালনের ক্ষেত্রে। আমরা কঠোর কর্মসূচি থেকে কোনো রকমেই সরে আসেনি। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য অভিন্ন একটি, যে বাংলাদেশে যে রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে ফেলা হয়েছে, মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের যে আজকে ভয়াবহ সংকটের মধ্যে ফেলা হয়েছে, এইটি থেকে আমরা দেশকে উদ্ধার করতে চাই। এটির জন্য আমাদের যে জনমত সংগঠিত করার, আজকে আমরা ষড়যন্ত্র, উনি আহমদ সাহেব বলছেন আমরা ষড়যন্ত্র তো গোপনে করে, আমরা প্রকাশ্য পদযাত্রা করছি, আমরা প্রকাশ্য বিভাগের সমাবেশ করছি। এই যে আইন প্রয়োগের ক্ষেত্রে আরো একটা উদাহরণ আপনাকে দিব, যে সরকারি দল সমাবেশ করছে, সমস্ত রাষ্ট্রীয় যন্ত্র, রাষ্ট্রীয় বুঝতে পেরেছি, এগুলো নিয়ে বলেছেন জনাব হারুন রশিদের আগে, বুঝতে পেরেছি। তখন আপনার সেখানে গুলি চালানো হচ্ছে। আচ্ছা, এই যে আপনার বৈষম্য এবং তারতম্য, এটা কত বড় অপরাধ আপনি কল্পনা করতে পারবেন না। জনাব আহমদ হোসেন, চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আওয়ামী লীগের এই প্রশ্নের উত্তর পেয়েছি জনাব হারুন রশিদ, পদক্ষেপের কারণে। বুঝতে পেরেছি। জনাব আমাদের আপনার কাছ থেকে শুনি, আপনাদের অধীনেই যদি অন্তত এই সরকারের অধীনে এই কাঠামো যদি নির্বাচন হয়, এখনই কর্মসূচি পালন করতে গিয়ে এক এক দলের কর্মসূচির সময় এক এক রকম পরিস্থিতি থাকে, অন্তত কোথাও পরিবহন চলে না, কোথাও বিশেষ ট্রেন পাওয়া যায়। নির্বাচনের সময় এই কাঠামোতেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে, এই আস্থা কেন পাবে রাজনৈতিক দলগুলো? না, হারুন সাহেব তো বললেন গার্মেন্টস একটা কথা আছে, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ফরওয়ার্ড লিঙ্কেজ। বিএনপির ফরওয়ার্ড লিঙ্কেজে মনে হচ্ছে তারা শান্তিবাদী, শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম করছে। ব্যাকওয়ার্ড লিঙ্কেজে কিন্তু সন্ত্রাস আছে, সন্ত্রাসীরা আছে। জামাত হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। কাজেই তারা কখন সন্ত্রাস হবে তারা বলছে, স্পষ্ট করে বলে না কেন যে আমরা নির্বাচনে আসবো না, নির্বাচন করতে দেব না, সংবিধান মানব না। তার অর্থ কি? তার অর্থ তো হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ডের মতো দিয়ে তারা নির্বাচন প্রতিহত করতে চায়, 13, 14, 15 সালের মতো সন্ত্রাস সৃষ্টি করতে চায়। তাদের অবয়বেই বেশি উঠে। হারুন সাহেবদের অবয়ব দেখলে আমরা বুঝি, মুস্কি হাসেন তো, মুস্কি হাসির মধ্যে কিন্তু লুকিয়ে আছে ষড়যন্ত্রের সেই ছবিটা। কাজে আপনি মনে কিছু নেবেন না ভাই। আমি যতই আক্রমণ করেন, আমি পাগল হই, ছাগল হই, যাই বলি, আমি আপনার মতো এমপি হতে না পারলেও আমি তো বুঝি আপনাদের মুস্কি হাসির মধ্যে লুকিয়ে আছে ষড়যন্ত্রের সেই ছবিটা, চক্রান্তের সেই ছবিটা। শুনেন, শেষ বেলায় তো আসবেন, গুলা করে আসবেন। জীবনে ভুল করতে করতে একটা কথা ছিল না, হেসে খেলে জীবনটা যদি চলে যায়। দুঃখে দুঃখে বিএনপির জীবন চলে যাচ্ছে, হাসি মুখে আসছে না। নির্বাচন বর্জন করতে করতে বিএনপি এখন একেবারে তরানিতে চলে গেছে। এখন কর্মীরা বলে কি, আমাদের পার্টি আর কোনদিন ক্ষমতা আসবে না, তো এই জন্য এখন আমাদের কাছে ঘোরাচ্ছে স্বপ্ন দেখাচ্ছে। কাজে এই পার্টি করে লাভটা কি? বিএনপির কর্মীরা এখন শুয়ে পড়ছে, তা অনেকেই আমাদেরকে সাপোর্টও করতেছে। কাজেই বিএনপি নির্বাচনে না কথা বলি, মাছ না তেমনি নির্বাচনের পার্টি নির্বাণ চর্চা আছে না ভাই। আমি মুকুল ছাত্রীর সামনে আমার ঘাড়ে নিয়ে তো তাকে পার করে দিয়েছি। ওনার বয়স 70-80 বছরের কাছাকাছি। একজন মুরব্বী মানুষকে আমি ঘাড়ে নিয়েছি, কোলে নিয়েছি, আদর করেছি। আমি তো বেয়াদবি তো করি নাই, এবং বেয়াদবি করে তাকে পারও করে দিয়েছি। আর আপনারা তাকে একটা 80 বছরের বৃদ্ধ মানুষকে ধাক্কা মেরে নদীতে ফেলে দিয়েছেন। হ্যাঁ, মরে যাক, এটা প্রয়োজন শেষ, আইসিইউতে পাঠিয়ে দিতে দিলেন। আমরা তো আইসিইউতে পাঠাই না, আমরা তাকে কুলে নিয়েছি, ঘাড়ে নিয়েছি, এবং আজকে তিনি জিতেও গেছেন। এই জয়ের মধ্য দিয়ে তার যে প্রতিবাদ ছিল, এই প্রতিবাদের জয় হয়ে গেছে। হারুন ভাই, কেন এমন করেন? আপনি কি করলেন? আপনার যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময়, আপনার সময় ছিল পার্লামেন্ট থেকে পার্লামেন্টারিয়ান হয়ে ইতিহাসে নাম লেখার, এই সুযোগটি আপনি হারালেন। আপনার জন্য বড্ড মায়া লাগে, আপনার জন্য বড় খেদ লাগে। আহা, কি মানুষটা আপনি ছিলেন, পার্লামেন্টে কথা বলতেন। আপনার কবে তো করবেন? আপনি কি 1000 বছর বাঁচবেন? আমার জন্য আপনাদের দুঃখ কেন? আপনার এত কষ্ট দুঃখ আপনাকে কি দিয়ে আমি আপনি সন্তুষ্ট করব, আমি তো বুঝতে পারছি না। সেই জন্য আমার জন্য আপনার এত কষ্ট, সেই জন্য বলি ভাই, নির্বাচন না বিএনপি আসবেই না। আর আমের সময় আসবে না তো। কাজে বিএনপি কিন্তু হয়ে যাচ্ছে ভাই, বিএনপি হয়ে যাচ্ছে, নির্বাচন হয়ে যাচ্ছে, নির্বাচন হবে,
ডেমোক্রেসি এগিয়ে যাবে, সংবিধান এগিয়ে যাবে। আচ্ছা, সংবিধান এগিয়ে যাবে বলছেন। যাই হোক, এর মধ্যে তো অন্তত রাজনীতিবিদদের মধ্যে যে সৌহার্দ্যের কথোপকথন সেটা অন্তত দর্শক দেখতে পেল। নিশ্চয়ই আরও খানিকটা সময় যদি দর্শক এই কথোপকথন শুনতে পেত, সেটা তাদেরকে নানান সংকটের মধ্যে হয়তো স্বস্তিই দিত। তবে শেষ করতে হচ্ছে সময়ের বাধ্যবাধকতার কারণে। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো। দর্শক যারা যুক্ত ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন সবাই, মনে রাখবেন আমজনতার শক্তি বড়।